আসসালামু আলাইকুম। টাইটেল দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কোন বিষয়ে কথা বলতে চাচ্ছি। বাংলাদেশে বেকারত্বের হার অনেক, বিশেষ করে ফ্রেশ গ্রাজুয়েটরা অনেক বেকার, প্রায় 30 লক্ষ। তো সেই ব্যাপারে তো অনেক কথা বলাই যায়, কিন্তু আজকে যে ব্যাপারে কথা বলতেছি, যেটা আমার অভিজ্ঞতা, সেই ব্যাপারটা নিয়ে একটু কথা বলবো। আহ, আহ, কিছুদিন আগে বিডি জবস এর মাধ্যমে আমি একটা প্রতিষ্ঠানে অ্যাপ্লাই করেছিলাম। সাধারণত আমি যদি নেগোসিয়েশনের কথাটা লেখা থাকে স্যালারির ক্ষেত্রে, তো আমি সাধারণত সেক্ষেত্রে আবেদন করি না। কিন্তু কোম্পানিটার দেখলাম যে রেসপন্সিবিলিটি জায়গা, যে ডিসক্রিপশন ছিল একজন চাকরি প্রত্যাশীকে হায়ার করার জন্য, সেখানে অনেক লম্বা ডিসক্রিপশন সাইডে দিয়ে দিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। লম্বা ডিসক্রিপশন, এত এত স্কিল, সো এরকম একটা স্যালারি কম করে হলেও 18-20 হাজার টাকা কম হওয়ার কথা না। তো সেই প্রত্যাশা থেকে আমি আসলে আবেদন করেছি, ঠিক আছে। কিন্তু আজকে আমার ইন্টারভিউ ছিল, কয়েকদিন আগে আমাকে ফোন দিয়েছে, ফোন দিয়ে আমাকে সিলেক্ট হয়েছি সে ব্যাপারে জানিয়েছে। এবং আজকে ইন্টারভিউ দেওয়ার পরে যখন আমি ইন্টারভিউ বোর্ডে গেলাম, সেখানে এত এত রেসপন্সিবিলিটির কথা শোনানোর পরে আমাকে বলল জবের স্যালারি হচ্ছে মাত্র 8,000 টাকা। ঠিকই শুনতে পাচ্ছেন, 8,000 টাকা। এই ঢাকা শহরে 1 মাসের বেতন চাকরি করলে 8,000 টাকা, তার মধ্যে উইকলি বন্ধ ছাড়া মাসে 26 দিন, 26 দিন সকাল 9টা থেকে জব স্টার্ট অফিস শুরু করতে হবে, মানে 9 ঘন্টা ডিউটি টাইম। এবং 1 মিনিটও যদি লেট করে তাহলে ওই দিন একটা অ্যাবসেন্ট। হ্যাঁ, অনেক সব প্রতিষ্ঠানে বড় যে লেট করা যাবে না, 1 মিনিট লেট করলে অ্যাবসেন্ট, সেটা ঠিক আছে, কিন্তু এখান থেকে স্ট্রিক্টলি বলে দিচ্ছে যে 1 মিনিট দেরি করা যাবে না, বরং আরো 15 মিনিট আগে অফিসে উপস্থিত থাকতে হবে। কোম্পানিটার নাম হচ্ছে ফিফোটেক, ঠিক আছে। আরো 15 মিনিট আগে, 9টার 15 মিনিট আগে অফিসে উপস্থিত থাকতে হবে, যেন রিফ্রেশ মাইন্ডে থাকতে পারে। এটা হচ্ছে রেগুলেশন। আর সেখানে স্যালারি হচ্ছে মাত্র 8,000 টাকা। তো চিন্তা করুন, এটা হচ্ছে বাংলাদেশের বর্তমান জবের প্রেক্ষাপট। বেকারত্ব সমস্যা নিয়ে তো অনেক কথা বলাই যায়। এছাড়াও যে প্রতিষ্ঠানগুলা জবের জন্য নিয়োগ দিচ্ছে, একে তো গ্রাজুয়েট একজন গ্রাজুয়েট পার্সনকে এই ঢাকা শহরে থাকতে হচ্ছে, খাইতে হচ্ছে, এরপরে সে 8,000 টাকা বেতনে জব হইতেছে, অফার করতেছে। এটা কি কোনোভাবে মানা যায়? এরপরে বাংলাদেশের বেসরকারি বেসরকারি চাকরিজীবীদের নিয়ে না আছে কোনো সঠিক ব্যবস্থাপনা, না আছে কোনো তদারকি করার কোনো ব্যবস্থা। আর রাষ্ট্রীয়ভাবে এর কোনো ব্যবস্থাপনাও কিন্তু নেই। না আছে শ্রম ঘন্টা হিসাব, যেটা অন্যান্য উন্নত দেশগুলোতে থাকে, সেই ব্যাপারে কিন্তু কোনো ব্যবস্থা নাই। এটা সত্যি দুঃখজনক। একজন ফ্রেশ গ্রাজুয়েটরা কি করবে? এবং ইন্টারভিউতে আমি কোশ্চেন করেছিলাম, যিনি আমার ইন্টারভিউ নিচ্ছিল তাকে আমি কোশ্চেন করেছিলাম যে বিডি জবস এর মাধ্যমে যখন অ্যাপ্লিকেশন গুলো দেখে কল করেন ক্যান্ডিডেটকে, আপনারা কি দেখে নেন যে তারা প্রত্যাশিত স্যালারি কত চাচ্ছে? আমার মতো অনেকেই সেখানে উপস্থিত ছিলেন, যারা এখন একটা কারেন্টলি জব করতেছেন এবং এর থেকে ভালো স্যালারিতে, এবং যেহেতু রেসপন্সিবিলিটি বেশি ছিল, তো এই ব্যাপারগুলো দেখে অনেকে ভেবেছিল যে স্যালারিটা হয়তো একটু হাই হবে। আর তারা তাদের মতো করে, প্রত্যেক ক্যান্ডিডেট তাদের মতো করে এক্সপেকটেশন দিয়েছে স্যালারি। তো আমার প্রশ্ন হচ্ছে, এই যে এক্সপেকটেশন দিয়েছে, কেউ 20,000 চাইতে পারে, 25,000 চাইতে পারে, ব্যাপার না। কোম্পানির যদি এত স্যালারি দেওয়ার দরকার না থাকে, এত স্যালারি দিয়ে না পোষায়, সেটাকে কল করবে না, এটাই তো হওয়ার কথা। কিন্তু সেটা না করে প্রত্যেককেই কল করছে। যেমন আমি ধরি, আমার সারাটা দিন নষ্ট হয়েছে, গিয়ে আমাকে বসায় রাখছে, আমার যাতায়াত খরচ গেছে। এই ব্যাপারগুলোতে কি এই ধরনের প্রতিষ্ঠানগুলা কখনোই চিন্তা করে দেখেছে একজন ক্যান্ডিডেটের কতখানি লোকসান তারা করতেছে? আমি যখন এই প্রশ্নগুলো করলাম তাকে, সে চুপচাপ হয়ে তাকায় ছিল, কিন্তু যার লোকসানটা আমার হয়ে গেছে। এরকম শুধু আমার না, আজকে অসংখ্য ছেলে হয়েছে, প্রতিদিনই হচ্ছে কারো না কারো। এই প্রতিষ্ঠান না হোক, অন্য প্রতিষ্ঠান এরকম করছে। এবং খুবই হতাশার বিষয় যে রাষ্ট্রীয়ভাবে এগুলো তদারকি করার বা সঠিকভাবে পরিচালিত করার কোনো ব্যবস্থাই নেই, কোনো সংগঠনই নেই।
আর শ্রম বাজারের কথা বলেন, অন্যান্য যেই সেক্টরের কথা বলেন, সেগুলোর কথা নাই বললাম, এটা খুবই হতাশাজনক, দুঃখজনক। এর একটা এর একটা সমাধান অবশ্যই আমি একজন দেশের নাগরিক হিসেবে চাই। নিশ্চয়ই আপনারা আমার সাথে একমত হবেন।